বেসিক ল স্টাডি হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় বার কাউন্সিল সাবজেক্টের দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের যে 4টি অধ্যায় রয়েছে, 4টি অধ্যায়ে মোট 42টি বিধি রয়েছে। এই 4টি অধ্যায়ের আমাদের আজকের আলোচনা হবে তৃতীয় অধ্যায় নিয়ে, যেখানে একজন আইনজীবীর আদালতের প্রতি দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। এই 9টি বিধির মধ্যে আমি যে বিধিগুলো নিয়ে আলোচনা করব, বর্ণনা করব, এই বিধিগুলো আপনার আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাকি বিধিগুলো আপনি মুখস্থ রাখতে হবে, টুটস্থ রাখতে হবে, আয়ত্ত করতে হবে। তো চলুন আমরা আজকের আলোচনায় শুরু করি। আজকের আলোচনা হলো তৃতীয় অধ্যায়, যেখানে বলা আছে একজন আইনজীবীর আদালতের প্রতি দায়িত্ব কর্তব্য। বিধি কয়টি প্রশ্ন করা হবে আপনাকে এমসিকিউ? বিধি হলো 9টি। এই তৃতীয় অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়ের শিরোনাম হলো একজন আইনজীবীর আদালতের প্রতি দায়িত্ব কর্তব্য। তাহলে এখানে বিধি হলো 9টি। 1 নম্বর বিধিতে বলছে আদালতকে সম্মান দেখানো। দেখেন না, অনেক সবসময় আদালতে যখন আসে, কোর্ট যখন উঠে, তখন আইনজীবীরা সবাই কি করি? আমরা দাঁড়িয়ে পড়ি। আদালতকে সম্মান দেখানো। এখন কোর্ট চলা অবস্থায় দুই পক্ষ ডুসুম লেগে গেলাম, তাহলে আদালতকে অসম্মান করা হলো, আইনের লঙ্ঘন হলো। তাহলে 1 নম্বর আদালতকে সম্মান দেখানো। 2 নম্বরে বলতেছে আদালতকে বেআইনি পরামর্শ না দেওয়া। বিষয়টা কিরকম? আদালতকে আমরা বলতেছি যে স্যার তাকে তার বিরুদ্ধে এরকম একটা আদেশ দেওয়া হোক। আসলে যে আদেশটা আইন এটাকে অ্যালাউ করে না, কিন্তু আমরা দেখা যাচ্ছে রাজনৈতিক প্রভাব কাটিয়ে বা কোনো কারণে আমরা আদালতকে বলতেছি, একটা পরামর্শ দিতেছি যে এই কাজটা করা হোক। এটা আসলে রাজনৈতিক প্রভাবের কারণে বলতেছি, বা আমাদের এই প্রভাব কাটিয়ে বলতেছি। আসলে এটা কি একটা বেআইনি একটা, যে আমরা যে অর্ডারটার কথা বলতেছি, যে আদেশটার কথা বলতেছি, এটা হলো একটা বেআইনি অর্ডার। তাহলে বলতেছে আদালতকে বেআইনি পরামর্শ না দেওয়া। 3 নম্বরে বলছে ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত না করা। আপনার আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য এমসিকিউ এবং লিখিতর জন্য এই বিধিটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে কি 3 নম্বর বিধিতে বলছে আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করা। আপনি একজন আইনজীবী, আপনি গিয়ে বলতেছেন যে একটা উচ্চ আদালতের একটা সিদ্ধান্ত জানালেন আদালতকে, যে উচ্চ আদালতের এরকম একটা সিদ্ধান্ত আছে যে এই বিষয়টা হলে, এইরকম ঘটনা ঘটলে তাকে কি দেওয়া যাবে? তাকে জামিন দেওয়া যাবে, উদাহরণস্বরূপ, বা তাকে জামিন নামঞ্জুর করা যাবে। এটা হলো একটা উচ্চ আদালতের সিদ্ধান্ত। আপনি এটা আদালতকে বিশ্বাস করাতে চাচ্ছেন। অথবা আপনি বললেন যেটা এত নম্বর ডিএলআর এর এত নম্বর পৃষ্ঠায় এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আদালতকে আসলে আপনি একটা ভুল তথ্য দিলেন। আদালত কি করলো? ডিএলআর, আপনি যে যত নম্বর ডিএলআর বললেন, যে পেজের কথা বললেন, আদালত দেখলো যে আপনি তাকে একটা ভুল তথ্য দিলেন, আদালতকে বিভ্রান্ত করলেন। তাহলে যদি আপনি আদালতকে ভুল তথ্য দেন, যদি আপনি আদালতকে বিভ্রান্ত করেন, তাহলে আপনি আইনের লঙ্ঘন করেছেন। এটা যদি আপনাকে লিখিত প্রশ্ন করা হয় যে মিস্টার করিম নামক একজন অ্যাডভোকেট আদালতকে কি করলো? এরকম একটা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করলো, তাহলে এটাকে আইনের লঙ্ঘন হয়েছে কিনা, যদি হয়ে থাকে যথাযথ বিধান উল্লেখ করে আপনি আলোচনা করুন। তখন আপনাকে বলতে হবে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের 3 নম্বর অধ্যায়ের 3য় নম্বর বিধিতে 3য় নম্বর বিধি অনুযায়ী এটা আইনের লঙ্ঘিত হয়েছে, আইন লঙ্ঘন হয়েছে। তাহলে 3 নম্বর বিধির নাম কি ছিল? যে আদালত ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত না করা, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরে বলতেছে যে আদালতের সাথে একান্ত সম্পর্ক না রাখা। এটা আপনার এমসিকিউ ও লিখিত পরীক্ষা দুই পরীক্ষার জন্যই এই 4 নম্বর বিধিটাও গুরুত্বপূর্ণ। 4 নম্বর বিধিতে বলতেছে, আপনি দেখুন একটা বিষয় বলে রাখি, এই বার কাউন্সিলের এই যে 4টা অধ্যায়, এটা আসলে মনে রাখা সোটাপ অনেক বেশি কঠিন। বইয়ের যে ভাষা, আসলে তো এগুলো অনেক কঠিন ভাষা, এজন্যে গাইডের মধ্যে অনেক কঠিন করে দেওয়া আছে। আপনি চাইলে আপনার বই থেকে যেভাবে খুশি সেভাবে মনে রাখতে পারেন, যে বইটা আপনার কাছে ভালো লাগে। আপনি চাইলে আমার মতো করে যে সাজানো যে 42টা বিধি, মানে মেন বই থেকে তো আমি সাজিয়েছি আমার মতো করে সহজ করে, আপনি চাইলে আমারগুলো আপনি আয়ত্ত করতে পারেন। আপনার মোট কথা হলো 42টা বিধি আপনার টুটস্থ মুখস্থ আয়ত্ত করতে হবে, আপনি যেভাবে খুশি এভাবে রাখতে পারেন। যাই হোক, তাহলে 4 নম্বর বিধিটা হলো আদালতের সাথে একান্ত সম্পর্ক না রাখা। এটা আপনি এভাবেও মনে রাখতে পারেন, অথবা বার বেঞ্চের সম্পর্ক না রাখা, এভাবেও আপনি মনে রাখতে পারেন। অর্থাৎ এই 4 নম্বর বিধিটা আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 4 নম্বর বিধিতে কি বলছে? বার বেঞ্চের সম্পর্ক না রাখা অথবা আদালতের সাথে একান্ত সম্পর্ক না রাখা। মানে কি? আদালতের খাস কামরে গেলেন, আপনি আদালতের সাথে খুব ভালো সম্পর্ক, কোর্টের সাথে আপনি খাস কামরে গিয়ে একটা মামলা সম্পর্কে ভালো মন্দ খোঁজখবর নিলেন, আপনি একটা মনে হয় আদেশ করিয়ে নিলেন, রাইট, মানে একটা আদেশ নিয়ে আসলেন। এই যে বিষয়টা বলছে, এটা আপনি করতে পারবেন না। তাহলে বলছে আদালতের সাথে একান্ত সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন, তাহলে বলতেছে যদি এরকম একটা প্রবলেমেটিক প্রশ্ন যদি দেয় যে মিস্টার করিম নামক একজন আইনজীবী কি করলেন, উনি আদালতের খাস কামরে গিয়ে বিজ্ঞ জাজ সাহেবের সাথে বা আদালতের সাথে
কথা বলে সে কি করলো, এরকম একটা রায় নিয়ে আসলো বা একটা আদেশ নিয়ে আসলো। তাহলে বলতেছে এটা আইনের লঙ্ঘিত হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে আইনের বিধান উল্লেখ করুন। তখন আপনাকে বলতে হবে যে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকেটের 3য় নম্বর অধ্যায়ের 4র্থ নম্বর বিধিকে 4র্থ নম্বর বিধির লঙ্ঘন হয়েছে বা লঙ্ঘিত হয়েছে। তাহলে 4 নম্বরে বললো 3 এবং 4 খুবই গুরুত্বপূর্ণ। 3-এ বলছে আপনি আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না। 4 নম্বর বিধিতে বলছে আদালতের সাথে একান্ত সম্পর্ক রাখা যাবে না। 5 নম্বরে কি বলতেছে, বলতেছে সরকারি আইনজীবীর দায়িত্ব। এটাও আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে পরীক্ষার প্রশ্ন করা হলো যে সরকারি আইনজীবীর দায়িত্ব কি। অপশন দেওয়া হলো যে ন্যায় বিচার নিশ্চিত করা, অপশন দেওয়া হলো যে আসামিকে শাস্তির ব্যবস্থা করা বা আসামির শাস্তি নিশ্চিত করা। আসামির শাস্তি যখন দেখবেন তখনই দিবেন দিলাম কমন কমন এ প্লাস। ওই পরীক্ষা বিশাল ভালো হয়েছে। ও মা, বাসায় এসে বই মিলে দেখলেন, ও মা এটা তো বলছে আদালত মানে সরকারি আইনজীবীর দায়িত্ব হলো ন্যায় বিচার নিশ্চিত করা। এটা কি করলাম? এই যে তাহলে এই বিষয়টা সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে। এই জন্য বইয়ের দেখা নিতে হবে, বইয়ের সাথে সম্পর্ক করতে হবে, বইয়ের সাথে প্রেম করতে হবে। তাহলে 5 নম্বর বিধিতে বলছে সরকারি আইনজীবীর দায়িত্ব হলো ন্যায় বিচার নিশ্চিত করা। 6 নম্বরে বলতেছে চলমান মামলা সম্পর্কে খবরের কাগজে তথ্য প্রকাশ না করা। কিরকম? আপনি একজন অ্যাডভোকেট, আপনি কি করলেন, একটা চলমান মামলা সম্পর্কে খবরের কাগজে 2 লাইন লিখে দিলেন। এটা করা যাবে না। যদি করেন তাহলে এই যে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকেটের 3য় নম্বর অধ্যায়ের আপনি কত নম্বর, তাহলে আপনি 6 নম্বর বিধিটা আপনি লঙ্ঘন করেছেন। তাহলে চলমান মামলা সম্পর্কে খবরের কাগজে কোনো তথ্য প্রকাশ করা যাবে না। 7 নম্বরে বলতেছে যে রাজনৈতিক বিবেচনা পরিহার করতে হবে কোন সময়, বলছে বিচারক নিয়োগে। 7 নম্বর বিধিতে বলছে বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা পরিহার করতে হবে। এই বিষয়টা বর্তমান না, অনেক আগে থেকে মনে হয় এটা চলমান। দেখুন যখন আওয়ামী লীগ ক্ষমতা দেখে তখন আওয়ামী পন্থী যারা ওদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়, এটা আমরা প্রায় এই বিষয়টা আমাদের লক্ষণীয়। এরপরে যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন বিএনপি পন্থী যারা ওদেরকে নিয়োগ দেওয়া হয়। এই বিষয়টা আইনের বিধানে বলতেছে যে 3য় অধ্যায়ে 7 নম্বর বিধিতে বলতেছে বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা পরিহার করতে হবে। মানে মূল বিষয়টা এটা বুঝাইতেছে যিনি মেধাবী, প্রকৃতপক্ষে যিনি মেধাবী তাকেই নিয়োগ করতে হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কি আমরা কি বর্তমান কেন আমরা এই যে অতীতে যে দেখে আসছি আমরা কি এটা দেখছি বা আমরা কি এটা লক্ষণীয়, আমাদের কাছে কি এটা মনে হয় কিনা? সবসময় কি হয়, দলীয়করণই করা হয় বলতে গেলে। এটা আসলে এরকম হয়, কিন্তু এরকমটা করা যাবে না। যাই হোক, আমরা চাই যে আইনের যেভাবে বলা আছে এইভাবেই বিচারক নিয়োগ করা হোক। এরপরে 7 নম্বরে বলো রাজনৈতিক বিবেচনা মানে বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা পরিহার করতে হবে। 7 নম্বর বিধি। 8 নম্বর বিধিতে বলতেছে যে আদালতে সময় মতো উপস্থিত হওয়া। কার কথা বলছে? আপনি আইনজীবী আপনাকে বলছে যে দেখা যাচ্ছে যে মামলার শুনানি হবে, এখন আপনার মামলা ডাকতেছে 420/25 এরকম বা 420/25 আপনাকে ডাকতেছে, মানে এরকম একটা মামলা নাম্বার দিয়ে আপনাকে ডাকতেছে। উদাহরণস্বরূপ যে আপনার মামলার নাম্বার হলো 420/25 উদাহরণস্বরূপ। এখন দেখা যাচ্ছে যে আইনজীবী সাহেব নাই, আইনজীবী জুনিয়র সাহেব বলতেছে যে জুনিয়র আছে যে আমার স্যার তো পাশের কোর্টে আছে বা অন্য একটা কোর্টে আছে। হ্যাঁ, এটা করা যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে বলছে আদালতে সময় মতো উপস্থিত থাকা। আপনি আইনজীবীকে বলতেছে আদালতে উপস্থিত থাকতে হবে সময় মতো, কিন্তু যদি না থাকেন তাহলে বলতেছে আদালত কি করতে পারবেন, উপযুক্ত অন্য কোনো আদেশ বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে 8 নম্বরে বলতেছে আদালতে সময় মতো উপস্থিত থাকা। 9 নম্বরে বলতেছে কি, তাহলে বলছে অহেতুক পরামর্শ দেওয়া থেকে বিরত থাকা। এইটাও আইনজীবীকে বলতেছে। দেখা যাচ্ছে যে কোর্ট শুনানি শুনতেছে বা কোনো একটা কাজ করতেছে, কোর্ট চলমান অবস্থা, এখন আপনাকে কিছু জিগায় নাই, কিন্তু আপনি কি করছেন, আপনার একটা প্রভাব আছে বা কোনো কারণে আপনি বলছেন স্যার এই কাজটা এভাবে করা হোক, এটা এভাবে না এভাবে করা হোক। এই যে পরামর্শ যে দিলেন, আপনার কাছ থেকে কোর্ট জানতে চাচ্ছে যে এই বিষয়টা কিরকম হবে, লার্নেট আপনি শেয়ার করেন। আপনার কাছে জানতে চাইলে আপনি অবশ্যই বলবেন, কিন্তু আপনার কাছে না জানতে চাইলে আপনি অহেতুক পরামর্শ দেওয়া থেকে বিরত থাকবেন। এটাই আপনাকে বলছেন 9 নম্বর বিধিতে। তাহলে আমরা যদি দেখি এই 3য় অধ্যায়ের শিরোনাম ছিল কি, একজন আইনজীবীর আদালতের প্রতি দায়িত্ব কর্তব্য, যেখানে 9টি বিধি উল্লেখ করা হয়েছে। প্রথম বিধিতে বলছে যে আদালতকে সম্মান দেখানো। 2 নম্বরে বলছে বেআইনি পরামর্শ দেওয়া থেকে বিরত থাকা। 3 নম্বরে বলতেছে ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত না করা। 4 নম্বরে বলতেছে বার বেঞ্চের সম্পর্ক বা আদালতের সাথে একান্ত সম্পর্ক না রাখা। 5 নম্বরে বলছে সরকারি আইনজীবীর দায়িত্ব। 6 নম্বরে কি বলতেছে চলমান মামলা সম্পর্কে খবরের কাগজে কি তথ্য প্রকাশ না করা। 7 নম্বরে বলতেছে বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা পরিহার করা।
8 নম্বরে বলতেছে আদালতে সময় মতো উপস্থিত হওয়া। 9 নম্বরে বলছে অহেতুক পরামর্শ দেওয়া থেকে বিরত থাকা। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত করতে হচ্ছে। দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোনো ক্লাসে। এই পর্যন্ত আপনারা পড়াশোনার সঙ্গে দেখুন, চেয়ার টেবিল নিয়ে দেখুন, পড়তে থাকুন। হঠাৎ করে দেখবেন যে পরীক্ষা সার্কুলার চলে আসছে, তখন কিন্তু প্রেশার যেন বেড়ে না যায়, প্রেশার যেন আমার মতো কমে না যায়, এই জন্য আপনারা পড়াশোনার সঙ্গেই দেখুন। দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওতে। দেখা হবে। বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।